প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের জন্য পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংসদের সাহিত্য সঞ্চয়ন গ্রন্থের একটি খুব পরিচিত কবিতা, তোমাদের সকলেরই প্রিয় কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখন কথা হচ্ছে, কবি শঙ্খ ঘোষ আধুনিক কালের একজন বিখ্যাত কবি। তিনি এখনো পর্যন্ত বাংলা কাব্য সাহিত্য জগৎকে পথ দেখিয়ে চলেছেন। তার লেখনী এখনো আমাদেরকে সমৃদ্ধ করে তুলেছে। জলই পাষাণ হয়ে আছে, এই যে কাব্যগ্রন্থ, সেই জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের একটি কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষের যদি আমরা আসল নাম খুঁজি তাহলে দেখব যে তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। পরবর্তীকালে তিনি শঙ্খ ঘোষ নামে পরিচিত হয়েছেন। আজও তিনি তার লেখনীর দ্বারা সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকে প্রতি পদক্ষেপে তিনি প্রমাণ করে চলেছেন। এই কবিতাটিতে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে তিনি যে সুর উপস্থাপন করতে চেয়েছেন, সেই সম্পর্কে বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় যে গভীর যে নৈরাশ্যবাদ, যে হতাশা, সেই গভীর নৈরাশ্যবাদ ও হতাশার জগৎ থেকে আশাবাদের উত্তরণের একটি কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। এখন বিষয় হচ্ছে, কবিতাটাই পাঠে প্রবেশ করবার আগে আমি তোমাদের সবার পড়া একটা ছোট্ট গল্পের কথা মনে করিয়ে দেব। এ ফার্মার অ্যান্ড হিজ 3 সন্স। সেই গল্পটাতে আমরা যে মোরাল দিকটা পেয়েছিলাম, নীতি কথাটা পেয়েছিলাম, যে যদি আমরা ইউনাইটেড হয়ে থাকতে পারি, যদি আমরা সংঘবদ্ধ হয়ে থাকতে পারি, যদি আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, তাহলেই আমরা স্ট্যান্ড করব, আমরা টিকে থাকব, আমাদের অস্তিত্ব বজায় থাকবে। না হলে আমাদের অস্তিত্বের সংকট কিন্তু ঘনিয়ে আসতে পারে। এই কবিতার নামকরণে তিনি আয় বলে যে ডাকটা দিয়েছেন, সেই ডাকটা তিনি কাদের উদ্দেশ্যে দিয়েছেন? না, এই যে আয় ডাকটা তিনি সমাজের সেই স্তরের মানুষগুলোকে ডাকতে চেয়েছেন যারা শুভবুদ্ধি সম্পন্ন। সেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমাজের যে অবহেলিত শ্রেণী, যে নিপীড়িত, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত শ্রেণী, যারা এই অবক্ষয়ের মধ্যে পড়ে নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছে, তাদের সকলকে তিনি ডাক দিয়েছেন, তাদের সকলকে তিনি আহ্বান করেছেন যে যদি আমরা বেঁধে বেঁধে থাকতে পারি, যদি আমরা একসঙ্গে এক হয়ে থাকতে পারি, তাহলেই আমাদের অস্তিত্ব টিকে থাকবে। আমাদের মনে পড়বে আজকের পৃথিবীতে যদি আমরা শ্রেণী বিভাজন করি, সেই শ্রেণী বিভাজনে এখন কিন্তু দুটো শ্রেণী। এক, সর্বহারা, যারা হ্যাভনটস বলে পরিচিত, কিছু নেই যাদের। আর একটা শ্রেণী সর্বহরা, যারা সবকিছুকে হরণ করে নেয়, হ্যাভস। এই হ্যাভসদের সংখ্যাটা খুবই সীমিত, অথচ পৃথিবীর অধিকাংশ সম্পদ তাদের হাতেই। তারা পৃথিবীটাকে নিজেদের ভোগ্যপণ্যে পরিণত করে সংখ্যাগরিষ্ঠ মানুষকে সর্বহারায় পরিণত করেছে। ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ অস্তিত্বের সংকটের খাদের কিনারে এসে পড়ে গেছে। কবিতাটা শুরু হচ্ছে সেইভাবেই, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমরা ডান দিকেও যেতে পারবো না, আমাদের বাঁ দিকে যাওয়ার কোনো পথ নেই।
আমাদের মাথায় বোমারু বিমান, আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ। ডান দিকে ধস, গেলে পতন অনিবার্য। বাঁয়ে গিরিখাত, গিরিখাত শব্দটার আক্ষরিক অর্থ আমরা জানি যে পর্বতের মাঝখানে যে সংকীর্ণ জায়গা, গভীর সংকীর্ণ জায়গা, সেটাকে গিরিখাত বলা হয়। তা আমরা ডান দিকে গেলে ধসে পড়ব, বাঁয়ে গেলে গিরিখাতে পড়ব, আর সামনে এগোতে গেলে হিমানির বাঁধ প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনের অগ্রগতির পথটাকে রুদ্ধ করে দেওয়ার জন্য। আর মাথায় উপরের দিকে ওঠারও আমাদের কোনো উপায় নেই। সাম্রাজ্যবাদী শক্তি তথা যুদ্ধোন্মাদ যারা, তাদের বোমারু বিমানের হানা আমাদের মাথার উপরে চক্কর কাটছে। তাহলে আমরা যারা সমাজে শোষিত, এই যে আমাদের বলতে আমরা তারা যারা আমরা সমাজে শোষিত, আমরা নিপীড়িত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা যারা অস্তিত্বের সংকটের কিনারে দাঁড়িয়ে আছি, আমরা তারা। তাহলে আমাদের ডান দিকে যাওয়ার পথ নেই, বাঁ দিকে যাওয়ার পথ নেই, সামনে হিমানির বাঁধ, মাথায় বোমারু বিমান। উপায়? আমরা যে অবস্থায় আছি, যে আর্থ সামাজিক পরিকাঠামোর মধ্যে না খেয়ে আমাদেরকে দিন গুজরান করতে হচ্ছে, পেটে কাপড় বেঁধে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত লড়াই করতে হচ্ছে, তো সেই অবস্থাতেই হয় আমাদেরকে থেকে যেতে হবে। তা না হলে যে সংকটময় পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, যে অস্তিত্বের খাদের কিনারে আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে আরো আমাদেরকে পিছনে যেতে হবে। মানে আমাদের অবস্থা আরো খারাপ থেকে খারাপতর হবে। তাই এই আমাদেরকে তিনি ডাক দিয়েছেন, কবি আহ্বান করেছেন। একটা হতাশা আমাদেরকে গ্রাস করছে প্রত্যেকটা মুহূর্তে, যে আমাদের অস্তিত্ব টিকে থাকবে তো? এই অবস্থায় পড়ে আমাদের পথ নেই কোনো, আর আমাদের ঘর গেছে উড়ে। এই পথ নেই, এই পথ বলতে উপায়। আমাদের উপায় নেই। কোন উপায় নেই? নিজেকে টিকিয়ে রাখবার, নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখবার আমাদের কোনো উপায় নেই, কোনো পথ নেই। ঘর আমাদের উড়ে গেছে। আমাদের ঘর, আমরা যারা শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত মানুষ, তাদের ঘর উড়ে গেছে। মাথার উপরে ছাদ আমাদের নেই। আমাদের মৌলিক যে চাহিদা, অন্ন, বস্ত্র এবং বাসস্থান, এই তিনটেই কিন্তু আমাদের কাছ থেকে আজকে চলে গেছে। মানে আমরা দাঁড়িয়ে আছি মৃত্যুর খাদের কিনারে দাঁড়িয়ে আছি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শিশুরা হলো আমাদের ভবিষ্যৎ। এই যে যুদ্ধ, এই যে শোষণ, মালিক পক্ষের শোষণ, ধনীতা যারা অর্থনৈতিক দিক থেকে সচ্ছল, অর্থনৈতিক দিক থেকে আজকে পৃথিবীটাকে যারা শোষণ করে চলেছে, যাদের হাতে পৃথিবীর মুষ্টিমেয় অর্থ পুঞ্জীভূত হয়ে আছে, তাদের এই শোষণের ফলে আমাদের শিশুরা অবহেলিত হয়ে না খেতে পেয়ে মারা গেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেনি তারা, সাম্রাজ্যবাদী আগ্রাসন নিতে পারেনি তারা, তাদের ইমিউনিটি পাওয়ার কম, সহ্য করবার ক্ষমতা শক্তি কম, তারা মারা গেছে। মানে আমাদের শিশু মারা গেছে, মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারা গেছে। আর যার ভবিষ্যৎ প্রজন্ম মারা যায়, তার বর্তমান বলে কোনো কিছু টিকে থাকে না। এই রকম সংকটে দাঁড়িয়ে আছি আমরা। তাহলে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কবি সংশয় প্রকাশ করছেন, তাহলে আমরাও এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলোপ হয়ে যাবে নাকি? আমরা আমাদের অস্তিত্ব কি টিকিয়ে রাখতে পারবো না? আমাদের পথ নেই আর। সত্যি তো, এই সংকটময় পরিস্থিতি থেকে আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি না। একটাই পথ কবি খুঁজে পেয়েছেন। হতাশায় কবি ভেঙে পড়েননি, নৈরাশ্যবাদের অন্ধকারে কবি ডুবে যেতে দেননি। তাই কবি আহ্বান করছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের এই বেঁধে বেঁধে থাকা যদি না সম্ভব হয়, আমরা যদি মনে করি এর রামের দুঃখ শুধু রামের, শ্যামের দুঃখ শুধু শ্যামের, তাহলে কিন্তু আমরা বিচ্ছিন্ন শক্তি। আর যদি আমরা রাম, শ্যাম, যদু, মধু, সমস্ত সর্বহারা শোষিত মানুষ, সকলের দুঃখ এক করে সকলে সংঘবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে কিন্তু ওই মালিক শ্রেণী, ওই জমিদার শ্রেণী, ওই সাম্রাজ্যবাদী শক্তি
আমাদেরকে কিছুটা হলেও ভয় পাবে। আমরা আমাদের প্রাপ্য, আমরা আমাদের বেঁচে থাকার যে ন্যূনতম অধিকার, সে অধিকার হয়তো আমরা ছিনিয়ে আনতে পারবো। আমাদের ইতিহাস নেই, আমাদের জীবন জীবিকা আশ্রয় সবই আজকে অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিহাস, আমাদের ইতিহাস নেই। ইতিহাস শব্দটা ইতিপূর্বক হ ধাতুর আস, মানে যা ঘটে গেছে ইতিপূর্বে। এই যে সভ্যতার অগ্রগতি, এই সভ্যতার অগ্রগতিতে যারা পিলসুজ হয়ে, যারা দধিচির মতো নিজেদের জীবন উৎসর্গ করে সভ্যতার অগ্রগতির রথকে টেনে নিয়ে যাচ্ছে, ইতিহাসে কিন্তু তারা কোথাও নেই, তারা বঞ্চিত হয়ে আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ওরা কাজ করে কবিতায় খুব সুন্দরভাবে বলেছেন যে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। আরো অন্য জায়গায় বলছেন, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর বিস্তৃত এদের বিচিত্র কর্মভার, আর এদের কর্মভারের উপর ভিত্তি করে আমার সংসার চলছে, অথচ এদের কিন্তু ইতিহাস নেই। এরা নিপীড়িত হয়ে শোষিত হয়ে হয়তো কোনো সময় ইতিহাসের পাদটিকায় ছোট্ট আকারে দু একটা লাইনে ঠাঁই পায়। তাই হচ্ছে আমাদের জীবন জীবিকা আশ্রয় সব অনিশ্চিত হয়ে পড়েছে। সাম্রাজ্যবাদী শক্তি আমাদের শিকড় থেকে, আমাদের মূল থেকে উৎপাদন করে দেওয়ার চেষ্টা করেছে। ইতিহাসে আমরা কোথাও নেই, অথবা এমনই ইতিহাস, ইতিহাস এমনই যে ইতিহাস শুধুমাত্র কাদের কথা মনে রাখে? ইতিহাস শুধুমাত্র বীরেদের কথা মনে রাখে। কোন বীর? আলেকজান্ডার, নেপোলিয়ান। আচ্ছা, তারা যুদ্ধ জয় করেছে, বিশ্ব জয় করেছে একার কৃতিত্বে, একলাই। তাজমহলকে তৈরি করেছিল বললে তোমরা বলবে শাহজাহান তৈরি করেছিল। একক কৃতিত্বে তাজমহল, শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন। তিনি একা পাথর ঘাড়ে করে বয়ে নিয়ে এসেছিলেন। ইতিহাসকে টানছে যারা, সভ্যতার মুখে অন্নদাতা যারা, ইতিহাসে তারা অবহেলিত, তাদের কোনো ইতিহাস নেই। তার কারণ ইতিহাসটা এমনই, ইতিহাস রচয়িতারা, ইতিহাস যারা রচনা করেন তারা শুধুমাত্র বীরেদেরই গুণকীর্তন করতে ব্যস্ত থাকেন। আর এরা জীবন জীবিকার অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখবার জন্য লড়াই করে যান। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। চোখ মুখ আমাদের ঢেকে গেছে, তার কারণ আমরা সচেতন হতে পারিনি। আর আমরা সচেতন হতে পারিনি বলেই চোখ মুখ ঢেকে আজকে পৃথিবীতে আমাদেরকে দিন গুজরান করতে হচ্ছে, আমাদেরকে দিন কাটাতে হচ্ছে। পৃথিবী হয়তো বেঁচে, আমরা ভিখারি 12 মাস। এই যে আমরা ভিখারি 12 মাস, আমরা দয়া দাক্ষিণ্যে বেঁচে আছি, আমরা ভিক্ষা নিয়ে বেঁচে আছি না। পৃথিবীতে দয়া দাক্ষিণ্য নিয়ে বাঁচতে কেউ আসেনি। পৃথিবীর প্রত্যেকটা ফল মূল ঐশ্বর্যে সকলের আমাদের সমান অধিকার আছে। আসলে আমরা সেই শ্রেণীর মানুষ যারা আমাদের অধিকারটা জানি না। কেন জানি না? তার কারণ আমরা চেতনালব্ধ নই। কেন আমরা চেতনালব্ধ নই? তার কারণ আমরা শিক্ষিত নই। তাই আমাদেরকে শিক্ষায় শিক্ষিত হতে হবে, চেতনায় জাগ্রত হতে হবে, তবে আমরা আমাদের অধিকারটাকে ছিনিয়ে নিতে পারবো, আমরা আমাদের মৌলিক অধিকারটাকে দাবি করতে পারবো। তা না হলে 12 মাস আমাদেরকে ভিখিরি হয়ে থাকতে হবে। পৃথিবী হয়তো বেঁচে আছে, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামায় আজকে পৃথিবীর যে অবস্থা, এই যুদ্ধ দাঙ্গা হাঙ্গামায় পৃথিবীর যে অবস্থা, সেখানে কি হয়েছে? হয়তো পৃথিবী মরে গেছে। পৃথিবী তো শুধুমাত্র ইট কাঠ পাথর দিয়ে তৈরি নয়, মাটি গাছপালা দিয়ে পৃথিবী নয়। পৃথিবীর মানুষ তার সব থেকে বড় সম্পদ। হয়তো পৃথিবীর মানুষের মানবতা মরে গেছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এই যে পৃথিবীর মরে যাওয়া বা পৃথিবীর বেঁচে থাকাতে এই নিপীড়িত শোষিত শ্রেণী, বঞ্চিত শ্রেণী, তারা কিছু মনে করছে না। কারণটা কি? তার কারণ তারা এই পৃথিবী থেকে নিজেদের বাঁচার অধিকারটুকুও নিতে পারছে না। আর আজকের পৃথিবীতে মানবতা যদি বেঁচে না থাকে, মানবতা যদি পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায়, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামায় সাম্প্রদায়িক শক্তির, সাম্রাজ্যবাদী শক্তির, অর্থলোলুপ শক্তির বারবারন্ত যদি পৃথিবীকে ক্রমশ ধ্বংসের দিকে ঠেলে দেয়, তাহলে পৃথিবীর বাঁচা ও মরা, মানবতাহীন পৃথিবীর বাঁচা মরা দুটোই সমান। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? কে খবর রাখে আমাদের? আমরা তো সমাজের সেই অপাংক্তেয় শ্রেণী, সমাজের সেই অবহেলিত শ্রেণী, অথচ চিরকাল দাঁড় টেনে গেছি আমরা
হাল বয়ে গেছি আমরাই সমাজের অন্নদাতা হয়ে আছি, অথচ আমাদের কথা কেউ জানে না, আমাদের খবর কেউ রাখে না, আমাদের সুখে দুঃখে আপদে বিপদে আমাদের হয়ে আমাদের জন্য লড়াই কেউ করে না। তাই সেই লড়াই কবি পরিষ্কার বলছেন আমাদেরকেই লড়তে হবে, এককভাবে নয়, সংঘবদ্ধভাবে। আর সংঘবদ্ধভাবে লড়বো মানেই আমরা কিন্তু বেঁধে বেঁধে লড়বো, আমরা ইউনাইটেডলি লড়বো। সেই কৃষকের 3 সন্তানের মতো তারা যুদ্ধ, তারা নিজেরা ঝগড়া ঝাঁটি মারামারি করে সংসারটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। ফার্মার কি করেছিল? সুন্দর পরীক্ষা, পাটকাঠি দিয়ে ভাঙতে বলেছিল, একটা করে পাটকাঠি ভেঙে ফেলেছিল। যখন পাটকাঠিটাকে বাঞ্চ করে দিল, গোছা করে দিল, ভাঙতে পারেনি। তাই এককভাবে নয়, আমরা সংঘবদ্ধ হব, সংঘবদ্ধভাবে লড়াই করব। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, মানবতাহীন পৃথিবীতে আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি। যেখানে মানবতাবাদ নেই, যেখানে মনুষ্যত্ব বোধ লুপ্ত হয়ে গেছে, সেইখানে আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি। হ্যাঁ, আমরা ভিখিরি হয়ে দৌড়ে দৌড়ে ফিরেছি। আবার কখনো আমাদের মনে পড়বে, দেখো সেই কবিতাটা, অস্ত্রের বিরুদ্ধে গান। সেই কবিতায় আমরা কি দেখেছি? যে তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। আমরা শান্তির বাণী নিয়ে ঘরে ঘরে ফিরেছি, আমরা শান্তির বার্তা নিয়ে শান্তির দূত হয়ে দৌড়ে দৌড়ে ফিরেছি। পৃথিবীতে আমরা শান্তি চাই, যে শান্তির পৃথিবীতে আমরা সকলেই একটা কুঁড়ে ঘর হলেও স্বর্গ নীর গড়ে তুলতে পারবো। আমাদের কুঁড়ে ঘরটাই তখন স্বর্গে পরিণত হয়ে যাবে। আমাদের পৃথিবীটা তখন যদি খুব বেশি জৌলুস মাখা না হয়, আমরা মোটা ভাত কাপড়ে আমাদের শান্তি খুঁজে নিতে পাবো। তাই শান্তির কামনায়, পৃথিবীকে নতুন করে বাঁচানোর কামনায়, নিজেদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখবার কামনায় আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি। কিছুই কোথাও যদি নেই, সত্যি কি কোথাও কিছু নেই? সত্যি কি সব হারিয়ে গেছে? পৃথিবী থেকে সত্যি কি মনুষ্যত্ব বোধ, মানবতা বোধ অবলুপ্ত হয়ে গেছে? আমরা কি সত্যি পাশবিক মানে পশুতে পরিণত হয়ে গেছি? আমাদের মনের মধ্যে ঘুমিয়ে থাকা পশুটা, সেই পশুটা কি জেগে উঠেছে? কিচ্ছু কি কোথাও নেই? এই গভীর নৈরাশ্যবাদীকে আমরা ডুবে যাব। প্রথমে শুরু করেছিলাম এই দিয়েই, যে গভীর নৈরাশ্যবাদ, গভীর হতাশাবাদ থেকে কবি কিন্তু আমাদেরকে আশাবাদে উত্তরণের পথ দেখিয়েছেন। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছে বাকি? না, এখনো পর্যন্ত পৃথিবী থেকে সব মানবতা হারিয়ে যায়নি, এখনো পর্যন্ত পৃথিবী থেকে সব মনুষ্যত্ব লোপ পেয়ে যায়নি। কজন আছি বাকি আমরা? এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, প্রথমেই বলছিলাম আমি, যে শুভবুদ্ধি সম্পন্ন কিছু মানুষ যারা মানবতা বোধে উত্তীর্ণ, কবি দায়বদ্ধ তাদের কাছে, তারাও দায়বদ্ধ সমাজের কাছে, যে আমরা কজন বাকি আছি। এই কজন মিলেই চলো না আমরা হাতে হাত রাখি। যদি হাতে হাত রাখি, একে অপরের হয়ে পাশে দাঁড়াতে পারি, সকলের তরে সকলে আমরা হতে পারি, তবেই কিন্তু এই পৃথিবী আবার সুন্দর হয়ে উঠবে আর সার্থক হবে কবির এই আহ্বান। আয় আরো বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকি। আবার বলছি আমি, যে কবি বেঁধে বেঁধে থাকা মানে কিন্তু ইউনাইটেড হয়ে থাকার কথা বললেন, ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা বললেন, দলবদ্ধ হয়ে থাকার কথা বললেন, সংঘবদ্ধ হয়ে থাকার কথা বললেন। কারণ কবি খুব ভালো করে জানেন যে আমাদের একক ক্ষমতা কিছু নেই, আমরা একক হয়ে লড়াই করে সমাজ বিপ্লব ঘটাতে পারবো না। তাই সমাজ বিপ্লব ঘটাতে গেলে, সমাজের আমূল পরিবর্তন ঘটাতে গেলে, সমাজকে একটা সুখী শান্তির নীড় করে গড়ে তুলতে গেলে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে ওই দানবীয় শক্তির বিরুদ্ধে, যে দানবীয় শক্তি পৃথিবীতে বৈষম্যের বা বিভেদের প্রাচীর গড়ে তুলেছে। তাই সমস্ত রকম যে বিভেদের প্রাচীর, সে ধর্মীয় বিভেদের প্রাচীর হোক, সাম্রাজ্যবাদী শক্তির উগ্র আগ্রাসন হোক, বা অর্থলোলুপ যে শক্তি, যে ধনিক শ্রেণী আমাদেরকে প্রতিটা মুহূর্তে শোষণ করছে, সেই ধনিক শ্রেণীর প্রতিটা মুহূর্তের শোষণ থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বাঁচানোর স্বার্থে কবি শুভবুদ্ধি সম্পন্ন সকলকে আহ্বান করছেন, চলো আমরা বেঁধে বেঁধে থাকি, আমরা আরেকবার সকলের তরে সকলে আমরা হয়ে যাই, প্রত্যেকে আমরা পরের তরে হয়ে যাই। তবেই আমাদের পৃথিবীটা কিন্তু শান্তি সুখের নীড়ে পরিণত হবে, সার্থক হবে আমাদের বেঁধে বেঁধে থাকা। ধন্যবাদ।